হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সেন্ট মার্টিন ভ্রমণের সম্পূর্ণ গল্প আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমরা কি কি খেয়েছি, কোথায় ঘুরেছি, সম্পূর্ণ ভ্রমণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বারো আউলিয়া আর কর্ণফুলী দুইটি শিপ একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই দুইটি জাহাজ 30 মিনিটের মধ্যে এই ঘাট থেকে চলে যাবে। তারপর 30 মিনিটের মধ্যে প্যারিস ইন্দাবাদ জাহাজ দিয়ে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সিরিয়াল, ওইখানে চেক করা হচ্ছে তাদের টিকিট একুরেট ঠিকঠাক আছে কিনা। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর ভিড়, প্রচুর মানুষের আনাগোনা। এখানে যারা প্যারিস ইন্দাবাদ জাহাজ দিয়ে যাবে তারা এখানে চেয়ারের মধ্যে বসা আছে, এখানে চেয়ার রাখা আছে তাদের বিশ্রামের জন্য। তাছাড়া এখানে যে একটা সিরিয়ালটা মূলত প্রচুর সময় লাগে, বিশাল লম্বা একটা সিরিয়াল। আপনারা বুঝেনই তো, প্রায় 400-500 যাত্রী একটা জাহাজে উঠবে, কত বড় সিরিয়াল হতে পারে। এই হচ্ছে আমাদের টিকিট প্যারিস ইন্দাবাদ জাহাজের। আমাদের জাহাজটি চলে এসেছে। প্লাস্টিকের বোতল জাতীয় কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনাদের জাহাজে প্রবেশ করার সময় সব কিছু চেক করে রেখে দেওয়া হবে। তাছাড়া ব্যাগের ভিতরে যদি দু একটা চিপসের প্যাকেট থাকে ওইগুলো চেক নাও করতে পারে। এই হচ্ছে আমাদের জাহাজ। আমরা জাহাজ দিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্যারিস ইন্দাবাদ জাহাজ এতটাও বড় না, এই জাহাজের কোয়ালিটি মানও এতটা ভালো না। শিপের টিকিট আমার অনেক দেরি হয়েছে কাটতে, এই জন্য এই জাহাজের টিকিটটা কাটতে হয়েছে। কর্ণফুলী আর বারো আউলিয়া দিয়ে যেতে হলে আপনারা 1 থেকে 2 মাস আগে 2 জাহাজের টিকিট কেটে রাখবেন, 2 জাহাজ থেকে 1 জাহাজ। আমাদের টিকিট কাটতে প্রচুর দেরি হয়েছে, তাই আমরা প্যারিস ইন্দাবাদ জাহাজ দিয়ে যাচ্ছি। সমুদ্র প্রচুর উত্তাল, জাহাজের ভিতরে অনেকে ঘুমাচ্ছে, অনেকে সাইডে এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর জাহাজের ভিতরে সাগর উত্তাল থাকা অবস্থায় জাহাজ হেলে দুলে, এই কারণে অনেকে জাহাজের ভিতরে বমিও করে। এই কারণে অনেকে পলি নিয়ে যাবেন যারা বমি করে অভ্যস্ত। আমাদের জাহাজটা অনেক স্লো যাচ্ছে। আমাদের আগে যে 2 জাহাজ গেছে, বারো লেয়ার কর্ণফুলী, ওই 2 জাহাজ আমাদের প্রায় 2 ঘন্টা আগেই ওইখানে পৌঁছে যায়। আর এই জাহাজ যেহেতু ছোট, এই জাহাজ সাগরের পার দিয়ে যাচ্ছে। আরেকটা জাহাজ দেখতে পাচ্ছেন ওই দূরে, ওইটা একটি ক্রুজ শিপ, ওইটি সাগরের প্রায় মাঝামাঝি দিয়ে যাচ্ছে, আমাদের থেকে অনেকটা দূরে। দেখতে দেখতে আমরা প্রায় সেন্ট মার্টিনের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা জেটি ঘাটে ভিড়ব, তারপর নামব। সম্পূর্ণ যাত্রাপথে এই পাখিগুলো আমাদের সাথেই ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে আমরা সেন্ট মার্টিন চলে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেল। এখানে আপনারা রুম ভাড়া পেয়ে যাবেন 7 থেকে 8 হাজার টাকার ভিতরে। এই হোটেলটার খরচটা অনেকটা বেশি। আপনারা এখান থেকে সমুদ্রের ভিউ পেয়ে যাবেন, সুন্দর একটা গেট পাবেন, 2 পাশে দোলনা পাবেন, দারুণ দৃশ্য। আপনারা সেন্ট মার্টিনের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনারা অবশ্যই, বছরে মাত্র 2 মাস সময় থাকে, এই 2 মাসের মধ্যে চলে আসবেন। শিপের টিকিট অবশ্যই 1 মাস আগে কাটবেন, না হলে শিপের টিকিট নাও পেতে পারেন। বিশেষ করে কর্ণফুলী আর বারো আউলিয়া। তো সেন্ট মার্টিনের সৌন্দর্য ভিডিওতে আর মুখ দিয়ে বলার কোনো ভাষা নেই, এতটাই সুন্দর। আপনারা যারা আসতে চান অবশ্যই সিজন থাকা অবস্থায় চলে আসেন। সেন্ট মার্টিন নিয়ে অনেক নোংরা রাজনীতি চলতেছে। তারপর আবার শুনলাম সেন্ট মার্টিন নাকি 4 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এক অংশে যাওয়া যাবে, আর বাকি সম্পূর্ণ অংশ নিষিদ্ধ থাকবে। তার মধ্যে প্রথম যে 4 কিলোমিটার, এই 4 কিলোমিটার চালু থাকবে, আর বাকি সম্পূর্ণ সেন্ট মার্টিন নিষিদ্ধ থাকবে। এখানে স্থানীয়দের সাথে কথা বলে দেখেছি, তারা খুবই কষ্টকর অবস্থায় আছে। 2 মাসের ইনকাম দিয়ে তাদের সারা বছর চলতে হচ্ছে, তাদের নিজের জায়গায় তাদের গড় করতে পারতেছে না। যাই হোক, আমাদের শেষ সুযোগ হয়তো এটাই। আমরা ঘুরে আসলাম, পরবর্তীতে
পর্যটকদের জন্য লিমিট করে দেওয়া হয়েছে মাত্র 900। আবার কোন দিন শুনবো মাত্র 9 জন যেতে পারবে, আবার হয়তো কিছুদিন পরে শুনবো যে শুধুমাত্র গবেষণার জন্য সেন্ট মার্টিন যাওয়া যাবে, তারপর আর যাওয়া যাবে না। ওইটা সরকারের ব্যক্তিগত বিষয়, ওইটা নিয়ে আমি আর কিছু বলবো না। তো আপনারা যারা যেতে চান খুবই অল্প সময় আছে, গেলে যেতে পারেন। আমরা 3 বেলা খাবার খেয়েছি সাগরের পাড়ে বসে, প্রতি বেলা আমাদের জন্য প্রায় 150 টাকার মতো পড়েছে। এটা সম্পূর্ণ একটা প্যাকেজ ছিল। আমাদের শোয়েব ভাই, আমাদের গ্রুপের অ্যাডমিন, উনি ব্যবস্থা করে দিয়েছে। 1300 টাকার ভিতরে আমরা 9 বেলা খাবার খেয়েছি। আমরা সাইকেল ভাড়া করেছি 40 টাকা পার ঘন্টা। আমরা হিসেবে সারাদিনের জন্য নিয়েছি, 150 টাকার মতো পড়েছে। তো আপনারা সাইকেল ভাড়া করে পুরো সেন্ট মার্টিন ঘুরতে পারেন। সেন্ট মার্টিনের অনেক সুন্দর একটি জায়গা গলাচিপা, দুই পাশেই সাগর। প্রায় 1 মিনিট হাঁটলে এই পাশে সাগর, আবার আর 1 মিনিট হাঁটলে ওই পাশে সাগর, দুই পাশেই সাগর। অনেক সুন্দর একটি জায়গা, আপনারা এই জায়গাটিতে অবশ্যই আসবেন। তো আগামীকালকে আমরা চলে যাব হচ্ছে ছেড়াদ্বীপ ভোর 5টায়। তো চলে ভোর 4টা বাজে আমরা দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ছোট অটো ভাড়া করে নিয়েছি 400 টাকা দিয়ে। আমরা দারুচিনি দ্বীপ যাচ্ছি। আপনারা যদি দারুচিনি দ্বীপ যেতে চান তাহলে হচ্ছে সকাল 4টার মধ্যে মেলা দিবেন, না হলে ওইখানে গিয়ে ঘুরে আসতে পারবেন না। 8টার পর বিজিবিরা, কোস্ট গার্ডের লোকেরা আপনাদের বের করে দিবে। আমরা ছেড়াদ্বীপে আসার পর এমন একটা মামলার নোটিশ পাই, এখানে একটা মামলার ডিটেলস দেওয়া আছে। সম্ভবত এই মামলার কারণে ওইদিকে যাওয়াটা নিষিদ্ধ। সেন্ট মার্টিন থেকে আকাশ অনেক ক্লিয়ার দেখা যায়। এ হচ্ছে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ, বাংলাদেশের শেষ ভূখণ্ড বলা হয়। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বাংলাদেশের শেষ ভূখণ্ড। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই ভূখণ্ডটাই হচ্ছে বাংলাদেশের শেষ ভূখণ্ড। আর এখানে আলোর পলিউশনটা খুবই কম, নাই বললেই চলে। এ কারণে আমি এআইকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের কোন জায়গা থেকে আকাশের স্টারগুলো, তারাগুলো সবচেয়ে ক্লিয়ার দেখা যাবে। এআই বলেছিল সেন্ট মার্টিন থেকে। তো আমি আসলাম, ওই যে দেখতে পাচ্ছেন এটি একটি তারা, এখনো আকাশে আছে, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখন অনেকটা সকাল হয়ে গেছে, ওই দেখেন ওই দিকের দিয়ে সূর্য উঠতেছে। আমাদের এই জায়গাটিতে আসার জন্য প্রায় 3 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে, প্রায় ঠ্যাং ব্যথা হয়েছে। আমরা ভোর 4টার সময় রওনা দিয়েছিলাম। এখান থেকে আমাদের হোটেল রুম থেকে একটি ইজি বাইক দিয়ে আমাদেরকে ছেড়াদ্বীপের যে নিষেধ করা হয় ওই জায়গাতে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আমি ওনাদেরকে 400 টাকা ভাড়া দিয়েছি। আমরা হচ্ছি টোটাল 4 জন। এখন আমরা শেষ সীমানায় এখনও এসে পৌঁছাতে পারি নাই, আরও প্রায় 500 মিটারের মতো সামনে আছে। আপনারা ক্যামেরার মাধ্যমে হয়তো দেখে বুঝবেন না যেন এতটুকু জায়গাও আমাদের সামনে আছে। সেন্ট মার্টিন নিয়ে সরকারের কি পরিকল্পনা বুঝতে অনেক কষ্ট হচ্ছে, কারণ পরিবেশ নিয়ে এত কথাবার্তা, এত কিছু, কিন্তু পুরো সেন্ট মার্টিন ঘুরে একটি ময়লা ফেলার ডাস্টবিন পাবেন না। তো এখানে আশেপাশে দেখবেন প্রায় অনেক জায়গায় ময়লা পড়ে আছে, প্রায় 1 বছরের পুরনো ময়লা হবে। তারা এই যে দেখতে পাচ্ছেন এই বোতলটা মায়ানমার থেকে এসেছে, প্রায় 1 বছরের পুরনো হবে। তো সেন্ট মার্টিন খোলা হয়েছে মাত্র 2 মাস হয়েছে। তারা আগে নাকি সেন্ট মার্টিন পরিষ্কার করার কাজ করেছে, কিন্তু কোথায়? সেন্ট মার্টিনে এখানে সেখানে প্রচুর বস্তির মতো, মানে ময়লা আবর্জনা ডাস্টবিনে একটা পরিণত হয়েছে। মায়ানমারের বোতল এসে, কিন্তু এখানে স্থানীয় কোনো বোতল আমরা দেখতে পাচ্ছি না। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে ছোট ছোট ডাস্টবিনের মতো দেখা যাচ্ছে, ময়লা ফেলিয়ে পুরো ডাস্টবিন বানিয়ে রেখেছে। আশেপাশে
অবস্থা খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোট একটা দ্বীপ, বাংলাদেশের শেষ ভূখণ্ড, কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা আবর্জনা দিয়ে ভরে রেখেছে। ওই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ অবস্থা, কিন্তু তারা নাকি আবার বলতেছে পরিবেশ বিপর্যয় হচ্ছে, পরিবেশের কারণে পর্যটন আসা বন্ধ। কিন্তু তারা এখানে পরিবেশের কোনো নামগন্ধ কিচ্ছুই নাই। এখানে প্রচুর ময়লা দেখতে পাচ্ছি। এই সব ময়লাগুলোই হচ্ছে আপনার মায়ানমারের, বাংলাদেশের কোনো বোতল বা কোনো কিছু এখানে আমি দেখি নাই। এই সবগুলো দেখেন, কি জানি লেখা, মায়ানমারের লেখা, সবগুলো মায়ানমারের বোতল। এই যে দেখতে পাচ্ছেন সব মায়ানমারের বোতল। সেন্ট মার্টিনের পানি কতটা স্বচ্ছ একটু দেখেন। এই সেন্ট মার্টিনের এই স্বচ্ছ পানি দেখার জন্য আপনার অবশ্যই সেন্ট মার্টিন আসতে হবে, অন্য কোথাও এরকম স্বচ্ছ পানি পাবেন না। সেন্ট মার্টিনের ছিরা দ্বীপে ছোট ছোট দু একটা বন পাবেন। এই বনের গাছগুলো অনেক সুন্দর, সাদা বালুর মধ্যে ছোট ছোট নারকেল গাছ, আরও কি ফল আছে, এই ফলগুলোর ভিতরে নারিকেলের মতো ছোট বিচি থাকে, ওইগুলো খাওয়া যায়। আপনারা কেউ ছিঁড়বেন না, স্থানীয় কেউ ছাড়া। তো সেন্ট মার্টিন থেকে বিদায় নিচ্ছি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের ধন্যবাদ।